একুশ মানেই মায়ের ভাষা, একুশ মানেই আশা, একুশ মানেই বুক ভরে রক্তে রাঙানো ভালোবাসা। আজ সেই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। এই দিনটা যতটা উদযাপনের তার থেকেও বেশি কিন্তু শহীদ স্মরণীয়। কারণ এই ভাষা স্বাধীনতা তো খুব সহজে আসেনি, অনেকের রক্ত ঝরার বিনিময়ে এই স্বাধীনতা এসেছিল। তো এর সাফল্য একটা খুব ছোট্ট উদাহরণ দেওয়া যায়। মোবাইলটা খুলে যদি গুগল ক্রমে গিয়ে টাইপ করা যায় দ্য সুইটেস্ট ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়ার্ল্ড, তাহলে মোটা হরফের যে শব্দটা স্ক্রিনে জল করে ভেসে ওঠে সেটা হচ্ছে বাংলা। হ্যাঁ, আমাদের মাতৃভাষা। 1952 সালে আজকের দিনেই বাংলা ভাষার অধিকার রক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে রফিক বরকত সালামরা শহীদ হন। এই ঘটনা সবার জানা। আজ বরং এমন একজনের কথা বলি যিনি হয়তো রফিক বরকতের মতো বাংলা ভাষার জন্য রক্ত ঝরাননি সরাসরি, কিন্তু বাংলা ভাষার প্রতিষ্ঠা এবং বাংলা ভাষায় মানুষের শিক্ষার জন্য যার সংগ্রাম অন্তহীন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বাঙালি প্রায় তাকে ভুলেই গেছে। এখনকার প্রজন্মের কেউ তো তার কথা হয়তো শোনেই। সেই স্মৃতির অতলে তলিয়ে যাওয়া মানুষটির জন্ম হচ্ছে 1817 সালের 23 জানুয়ারি আমাদের এই পশ্চিমবঙ্গে। প্রখর মেধার জোরে তিনি মাত্র 8 বছর বয়সে স্কুলের গণ্ডি অতিক্রম করে কলকাতার সংস্কৃত কলেজে ভর্তি হন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় তার সহপাঠী এবং অভিন্ন হৃদয় বন্ধু ছিলেন। তিনি কলেজে পড়ার ছাত্রাবস্থাতেই তিনি দুটি মহাকাব্য রচনা করেন। মহাকাব্য বলা ভুল, কাব্যগ্রন্থ অ্যাকচুয়ালি। একটা হচ্ছে বাসব দত্তা আর একটা হচ্ছে রসতরঙ্গিনী। তার পাণ্ডিত্যের জন্য তিনি তর্কালঙ্কার উপাধিও পান। এমনকি স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের অক্ষর জ্ঞান হয় তার লেখা বই পড়ে। বইটির নাম হচ্ছে শিশু শিক্ষার প্রথম ভাগ। আমরা সবাই বিদ্যাসাগর মহাশয়ের রচিত বর্ণপরিচয় এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠের কথা জানি, কিন্তু যার কথা বলছি তার লেখা এই শিশু শিক্ষার প্রথম ভাগ বইটি বর্ণপরিচয়ের 6 বছর আগে এবং সহজ পাঠের প্রায় 81 বছর আগে লেখা। কিন্তু কি অদ্ভুত ব্যাপার, বাঙালি কি অবলীলাক্রমে সেই বই এবং তার লেখককে ভুলে গেছে। শিশু শিক্ষা ছাড়া তার অন্য আরেকটা জগতে যেটা তার ভূমিকা অনস্বীকার্য, সেটা হচ্ছে স্ত্রী শিক্ষার সূচনা। তিনি না থাকলে হয়তো আমাদের সমাজে নারী শিক্ষা শুরু হতোই না। সেই যুগে আমাদের সমাজে মেয়েদের লেখাপড়া খুব একটা ভালো নজরে দেখা হতো না। এখনকার যে বেথুন স্কুল রয়েছে কলকাতায়, সেই বেথুন স্কুল হচ্ছে বেথুন সাহেবের প্রতিষ্ঠা করা মেয়েদের প্রথম স্কুল। যার কথা বলছি তিনি না থাকলে হয়তো সেই স্কুলটার প্রতিষ্ঠা হতোই না। কি কে বলতে পারে, হয়তো অনেক দেরি হতো। এই স্কুলের প্রথম যে দুজন ছাত্রী ছিলেন তারা হচ্ছেন ভুবনমালা এবং কুন্দমালা। তারা দুজনাই এনার 2 কন্যা সন্তান। পেশা হিসেবে তার জীবনের প্রথম পেশা ছিল কলকাতা সংস্কৃত কলেজের অধ্যাপনা। সেই কাজ ছেড়ে তিনি মুর্শিদাবাদ জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট হন। সেখানেও তার অনেক মুন্সিয়ানার ছাপ পাওয়া যায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই প্রবল সম্ভাবনাময় মানুষটির মৃত্যু হয় মাত্র 41 বছর বয়সে। সঙ্গে সঙ্গে তার সমস্ত অসম্পূর্ণ কাজেরও অপমৃত্যু। এখন ব্যাপার হচ্ছে এই মানুষটি এত কম বয়সে মারা যাওয়ার কারণেই হয়তো তার সমগোত্রীয় বা সমসাময়িক যারা রয়েছেন তাদের মতো পরিস্থিতি তিনি পাননি। তাই আমার মনে হয় আজকের দিনে অন্তত একবার তার নাম বলা উচিত এবং তাকে স্মরণ করা উচিত, কারণ যার বাংলা ভাষার ক্ষেত্রে অবদান এতটাই বিস্তৃত। তার নাম হচ্ছে শ্রদ্ধেয় মদনমোহন তর্কালঙ্কার, যার জন্ম নদিয়া জেলা বেথুয়া ডহরির অন্তর্গত বিল্লগ্রাম। আমি হয়তো একটু অন্যভাবে সূচনা করলাম, ভাষা দিবসের অনুষ্ঠানের যে প্রথাগত সূচনা তার একটু বাইরে গিয়ে করলাম। কিন্তু আমার মনে হয় যে এইরকম একজন মানুষ যার এতটা অবদান রয়েছে ভাষা দিবসে, তার কথা যদি আজকের দিনে আমি না বলি তাহলে হয়তো বাংলা ভাষার প্রতি যথার্থ সুবিচার করা হয় না। যাই হোক,
সূত্রধারের দায়িত্ব পেয়েছিলাম, শুরু করেছি, কিন্তু অতিরিক্ত দীর্ঘায়িত করলে হয়তো বিরক্তির কারণ হবে। তাই এবার মূল অনুষ্ঠানে শুরু করি, মানে ফিরে আসি। আজকের উদ্বোধনী সঙ্গীত গাইছে সৃজিত। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় হাসি, বাংলায় ভাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাতি উল্লাসে করি, বাংলায় হাহাকার। আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলায় আমার দীপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি, আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি, আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়, মিশে 13 নদী 7 সাগরের জল গঙ্গায় পদ্মায়। বাংলায় আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষ চুমুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলায় আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষ চুমুক। আমি একবার দেখি, বারবার দেখি এই বাংলার মুখ। ধন্যবাদ। Very beautiful. এই গানটা ছাড়া হয়তো আজকের অনুষ্ঠান অসম্পূর্ণ থেকে যায় এবং যথাযথ উদ্বোধন সহ। এরপর ডেকে নিচ্ছি দইতা। Thank you.
আসবে বলে লেগেছে মাতম নেবে বন্ধুরেই আসবে বলে লেগেছে মাতম বন্ধুরেই আসবে বলে লেগেছে মাতম নেবে বন্ধুরেই আসবে বলে লেগেছে মাতম এই পলাশতলের মাঠে সিনা ছুটিরে কাটে এই নদীর ঘাটে রাতে গেল মন বাউলে গানের সারি খেজুর গাছের হাড়ি পৃথিবী বেলোয়ারি তোর ভরা যৌবন ওই বন্ধুরেই আসবে বলে লেগেছে মাতম বন্ধুরেই আসবে বলে লেগেছে মাতম নেবে বন্ধুরেই আসবে বলে লেগেছে মাতম আহারে 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 হাওয়াই জানে। যাই হোক, এরপর দেখে নিচ্ছি আমাদের মোনালিসা দিকে একটি ঠিক আছে। কবিতা পাঠ করে শোনাবে। হ্যাঁ পাহাড় চূড়ায় সুনীল গঙ্গোপাধ্যায়। অনেকদিন থেকে আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড় কি বিক্রি করে তা আমি জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাত না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি। পাহাড় স্থানীয়, নদী বহমান। তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। নদীটা অবশ্য কিনেছিলাম একটা দ্বীপের বদলে। ছোটবেলায় আমার বেশ ছোট্টখাট্ট ছিমছাম একটা দ্বীপ ছিল, সেখানে অসংখ্য প্রজাপতি। শৈশবে দ্বীপটি ছিল আমার বড় প্রিয়। আমার যৌবনের দ্বীপটি আমার কাছে মাপে ছোট লাগলো। প্রবাহমান ছিমছাম তন্ডির নদীটি বেশ পছন্দ হলো আমার। বন্ধুরা বলল, এইটুকু একটা দ্বীপের বিনিময়ে এত বড় একটা নদী পেয়েছিস, বাহ, খুব জিতেছিস তো মাইরি। তখন জয়ের আনন্দে আমি বিহ্বল হতাম। তখন সত্যিই আমি ভালোবাসতাম নদীটাকে। নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত, যেমন বলতো আজ সন্ধেবেলা বৃষ্টি হবে কিনা। সে বলতো, আজ এখানে দক্ষিণ গরম হাওয়া, শুধু ওই ছোট্ট দ্বীপে বৃষ্টি। সে কি প্রবল বৃষ্টি, যেন একটা উৎসব। সে জানতো, সবাই জানে, শৈশবে আর ফেরা যায় না। এখন আমি একটা পাহাড় কিনতে চাই। সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে গহন অরণ্য। আমি সেই অরণ্য পার হয়ে যাব। তারপর তারপর শুধু রূপগম্ভীর পাহাড়, একেবারে চূড়ায়, মাথার খুব কাছে আকাশ, যে বিপুলা পৃথিবী, চরাচরের তীব্র নির্জনতা। আমার কণ্ঠস্বর সেখানে কেউ শুনতে পাবে না। আমি ঈশ্বর মানি না, তিনি আমার জন্য মাথার কাছে ঝুঁকে দাঁড়াবেন না। আমি শুধু 10 দিককে উদ্দেশ্য করে বলবো, প্রত্যেক মানুষই অহংকারী। এখানে আমি একা। এখানে জয়ী হবার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে। হে 10 দিক, আমি কোনো দোষ করিনি, আমাকে ক্ষমা করো। দেখো দিকি, এত রাতে আবার গল্প করে শোনাতে হবে, তাহলে ঘুমোবে কখন? মাত্র তো 2 পাতা, তুমি পড়ে শোনাও। শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়ি। এত বড় হয়েছিস, ইংরেজি স্কুলে পড়িস, এসব তো নিজেই পড়তে পারিস এখন। তা পারি, তবে তোমার মতো অত সুন্দর করে আমি পড়তে পারবো না। জানো দিয়া, তুমি না আমাদের স্কুলের মিসদের থেকেও ফার বেটার রিডিং করো। হ্যাঁ, কি সব ঘটর ঘটর বলছিস, আমি চাই এত কি বুঝি? তোমার তো বোঝার দরকার নেই, তুমি শুধু পড়ে যাও। স্টার্ট ফ্রম হিয়ার। দাঁড়া দাঁড়া, চশমাটা একটু পরি, চোখে কি ছাড়ে আগের মতো দেখি, সবই কেমন ঝাপসা লাগে। দাঁড়াও, টিউব লাইটটাও জ্বেলে দে। এবার তুমি ভালো করে দেখতে পাবে। কি পাচ্ছ না? নাও নাও, এবার
ধরে আর ও চড়ে মুড়ি বাঁধিয়া বাপের সঙ্গে মাঠে যায়। আর নদীর ধারে দেখো মা, এটা কি লেখা আছে? নদীর ধারে ছোটাছুটি করে। ও, কালো চেহারা আর ভারী চঞ্চল, কালো পাথরে খোদাই ছোট্ট মূর্তিটি যেন সারা যে দুষ্টুমি আঁকা, সেটি স্থির থাকে, কোচর খুলিয়া মুড়ি খায়, জলে ছোট ছোট ঢিল ফেলে তাহাতে টুক টুক করিয়া শব্দ হয়, আর হাঁটু হাততালি দিয়া নাচে। কি হলো দিয়া, থামলে কেন? আর যে পারি না সোনা, চোখে যন্ত্রণা হয়, সবই ঝাপসা ঝাপসা লাগে। তাহলে দাও, বাকিটা আমি করি। আর নে নে পড়, আমি একটু চোখ বুজে থাকি। বুধির বাছুরটি যে ছিল, সেটি কিছুদিন হয় মারা গিয়াছে। তাহার জন্য ছোট্ট ছেলে হারুর মন কেমন কেমন করে। বাছুর কেমন নাচিয়া নাচিয়া আসিত, এদিক ওদিক ছুটিয়া বেড়াইত, তাহার সঙ্গে কত খেলিত, আবার ছুটিয়া যাইত। আহা হারু সে বেদনা আর কে বুঝিবে? বেদনা মানে কি দিয়া? সাফারিংস? ইংরেজি জানিলে শোনা, বাংলায় বলে ব্যথা, যন্ত্রণা। তোমার চোখে এখন যা হচ্ছে। আচ্ছা দিয়া, প্রায় দিনই তুমি চোখের ব্যথায় কষ্ট পাও, ভালো করে দেখতে পারো না, ডাক্তার দেখাচ্ছ না কেন? দেখিয়েছি রে, ডাক্তার বলেছে দু চোখেই ছানি, অপারেশন করতে হবে। তাহলে অপারেশন করাচ্ছ না কেন? বললেই বুঝি অপারেশন করা যায়? কেন যায় না? এই বয়সে নিজের ইচ্ছায় কি হয় আর? বয়স কম হলো আমার, আসক্ত শরীর, কোমরে আবার বাতের যন্ত্রণা। তুমি এই শরীরে ছোটাছুটি করবে কেন? মামারা সব ব্যবস্থা করবে। দুটো মামা আমার। ওদের ঘর সংসার নেই, কম ব্যস্ত ওরা। তাছাড়া তোর ছোট মামা তো আলাদা থাকে। আলাদা থাকলেও রোজই তোমার সাথে দেখা করে যায়। তা যায়, শঙ্কর আমার সোনার টুকরো ছেলে। আর বড় মামা বুঝি পেতলের টুকরো। না না না, তা হবে কেন? শিবুও আমায় খুব ভালোবাসে। দুজনেই যখন তোমাকে এতই ভালোবাসে দিয়া, তাহলে দু চোখে ছানি নিয়ে কষ্ট পাচ্ছ কেন? ওদের কি দোষ বল, আমি গরজ টরজ করিনি। তুমি মিথ্যে কথা বলছো দিয়া, আসলে মামাদের এ নিয়ে কোনো গরজ নেই। ঠিক আছে, আমি মামাদের সাথে কথা বলবো। না 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 না, তোর এসব ব্যাপারে আর না গলাবার দরকার নেই। দুদিনের জন্য মামা বাড়িতে এসেছিস। আমি মামা মামির কাছে আসিনি দিয়া, এসেছি তোমার কাছে। তোমার হাতের তৈরি পিঠে পায়েস খেতে, আর রাতে তোমার গল্প পড়া শুনতে শুনতে ঘুমিয়ে পড়তে পড়তে। সেই গল্প যদি তুমি ঠিক মতন করতে না পারো, আমার কি ভালো লাগে দিয়া? আমারও কি ছাই ভালো লাগে, কতদিন বাদে এবার আমার কাছে এলি। আয় আয় আয়, মাথার চুলে একটু বিলি কেটে দি, তুই ঘুমিয়ে পড়। ব্যঙ্গমার ব্যঙ্গ ছড়াটা একবার শোনাও না দিয়া, শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়ি। সবটা কি আর মনে আছে রে? দেখি একটু চেষ্টা করে। ব্যঙ্গমা ব্যঙ্গ মিলে কয়, শুনে সর্বজন তরেতে আসু ছেড়ে কজন, অত চাই বৃত্ত চাই, চিত্ত যে চঞ্চল, শান্তি কোথায় পাবি বল, সবই কর্মফল, আপন জনে ঘৃণা করো করো অহংকার, পিতা মাতা পর হলে জীবনী আধার। ব্যঙ্গমি ব্যঙ্গ মারে কয়, এত কথা জানো, মানুষের দুঃখে তোমার প্রাণ কাঁদে না কেন? গুড মর্নিং বড় মামা। আরে মঞ্জে,
ভেরি ভেরি গুড মর্নিং। আমি খবর পেয়েছি তোকে কাল তোর ছোট মামা নিয়ে এসেছে তো। রাতে তাহলে দিয়ার ঘরে এলে না কেন? আমাকেও তো ডেকে পাঠালে পারতে। ভেবেছিলাম বুঝলি, কিন্তু ফিরতে এত রাত হয়ে গেল না। রাত হলো কেন? ওই তো মামিকে নিয়ে বেরিয়েছিলাম তো। মামি কোথায়? ওই বাপের বাড়ি আর কি, রঘুনাথ। এবারও কি মামির বাবার খুব অসুখ? তুই জানলি কি করে বল? গরমের ছুটিতে আমি যখন এখানে এসেছিলাম মামি তখনও বাপের বাড়ি গিয়েছিল। বাবার অসুখটা বেড়েছিল কিনা তাই ভাবলাম এবার। হ্যাঁ, ওই বাবার অসুখটাই বাড়ছে কমছে, তাই তো খবর পেলেই ছুটে যায়। আর বাবা মা যতদিন আছে ততদিন তো যেতে হবেই বল। ঠিক বলেছি বড় বাবা। বাবা মা তো কারণ চিরকাল থাকে না, যতদিন তারা বাঁচে আমাদের উচিত তাদের সেবা করা, তাই না বড় মামা? একেবারে আমার মনের কথাটাই বলেছিস রে মম। এটাই যদি তোমার মনের কথা হবে তাহলে তুমি দিয়ার সেবা করছো না কেন? দিয়ার সেবা মানে? তুমি নিশ্চয়ই জানো দিয়ার দু চোখে ছানি পড়েছে। হ্যাঁ, আমি তো ডাক্তার দেখিয়ে সব ব্যবস্থা করলাম। কি ব্যবস্থা করলে? ওষুধ ডাক্তার কত খরচ হলো জানিস? খরচ তো মা দিয়েছে। তুই জানিস কি করে? বারে ভুলে গেলে? মাস তিনেক আগে যখন এলাম মা তো আমার হাত দিয়ে তোমার 500 টাকা পাঠালো। ও হ্যাঁ, দেখ ভুলেই গেছিলাম। 500 টাকায় কি বা হয় বল? দিয়ার চোখ দুটো অপারেশন করাচ্ছ কবে? কিসের অপারেশন? ছানি অপারেশন। আরে সে দায়িত্ব তো তোর ছোট মামা নিয়েছে। আমি আর একা হাতে কতদিন সামলাবো বলতো? মা তো আমার একার নয়। জানি বড় মামা, আর সেই জন্যই বলছি দিয়ার অপারেশনটা আমার করিয়ে দাও। জানো দিয়া আর আগের মতো আমার গল্প করে শোনাতে পারে না, চোখে যন্ত্রণা হয়, জল পড়ে, আমার যে বড় কষ্ট হয় বড় মামা। না তুই এসব নিয়ে একদম ভাবিস না। আমি শঙ্করের সঙ্গে কথা বলে সব ফাইনাল করে দেবো। মামির সঙ্গে ফোনে কথা বলবি নাকি একবার? মামি কিন্তু তোকে খুব ভালোবাসে। না থাক, বাবাকে নিয়ে মামি ব্যস্ত আছে, এ সময় ডিস্টার্ব না করাই ভালো। আমি চলি। দিয়া, ও দিয়া, ছোট মামা এসেছে। এই নে দিয়া তোর শার্ট মামি পাল্টে এনেছে, খুলে দেখ তো এটা আবার ছোট হচ্ছে কিনা। না, এটার সাইজ ঠিক আছে, তুমি মামিকে ফোন করে বলে দিও। কি রে, কখন এলি? এই তো কিছুক্ষণ, এই মোমের শার্টটা দিয়ে গেলাম। গায়ে লাগবে তো? হ্যাঁ, এটা লেগে যাবে, তবে দিন দিন যা মোটা হচ্ছে পরের বার ওর মামি ওকে ম্যাক্সি কিনে দেবে বলেছে। মামিকেও বলো নিজের জন্য ভ্যাকসিন কিনতে। হ্যাঁ, তা ঠিকই বলেছিস, তোরা মামি ভাগ্নি মিলে পাল্লা দিয়ে একেবারে ফুলছিস। তুই খেয়ে যাবি তো? খেয়ে? এই না গো মা, আজকে আর খেয়ে যাবো না। এখান থেকে রোজ তো খেয়েই ফিরি। তিশা যেন তো রোজ রাগ করে, বলে মা শুধু তোমাকেই ভালো মন্দ খাওয়ায়, আমার আর হুক্কার কথা তোমার মনেই পড়ে না। বলে বুঝি? আরও বলবে না। এক শিশি তিলের নাড়ু রেখেছি, নিয়ে যাবি। তিলেন না বলো কি? ও তিশা আজ রাতে একা শেষ করে দেবে। বেশ তো, আরো করে রাখ, পরশুদিন আবার নিয়ে যাস। তুই বস, আমি নিয়ে আসি। দিয়ার হাতে ভালো মন্দ খাবার আর বেশি দিন খেতে হচ্ছে না ছোট মামা। কেন রে? মার হাতের সেই ভালো মন্দ খাবারগুলো এখন থেকে বুঝি তুই খাবি? কেউই খাবে না। দিয়ার তো দু চোখে ছানি করে চোখ দুটো নষ্ট হতে বসেছে, রাখবে কিভাবে? হ্যাঁ, মা বলেছিল একদিন। তবে জানিস তো, ওই দাদার দায়িত্ব নেয় আমি আর সেই বিষয়ে ইন্টারফেয়ার করিনি। বৌদি যদি আমার রাগ করতে পারে। বড় মামা যে বললো অপারেশন করানোর দায়িত্ব তুমি নিয়েছো। কি দাদা বলেছে? হ্যাঁ, আজ সকালে। ঠিক আছে, আমি দাদার সঙ্গে এই বিষয়ে কথা বলে নেবো। শুধু কথা নয় ছোট মামা, অপারেশনের ডেটটাও ফাইনাল করে ফেলো। হ্যাঁ সব করে নেবো। তুই এসব নিয়ে এত চিন্তা করছিস কেন? এই যা তো রান্নাঘর থেকে চট করে নাড়ু শিশিটা নিয়ে চলে আয়। এর থেকে বেশি দেরি হয়ে গেলে আর ফেরার বাস পাবো না। তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে না? বল, কি কথা? আচ্ছা, তোমার কি বুড়ো বয়সে ভীমরতি ধরেছে? ভীমরতি? ভীমরতি ছাড়া কি? তুমি মমকে বলেছো আমি নাকি তোমার চোখের অপারেশন করিয়ে দিচ্ছি না? আচ্ছা, এইসব কথা যদি ও দিদি জামাইবাবুকে বলে, ওরা কি ভাববে বলো তো? ভাবলেই বা আপত্তি কোথায়? তোরা তো তোদের সংসার নিয়েই ব্যস্ত, আবর্জনার মতো এক কোণে পড়ে থাকে। আমার চোখ নষ্ট হলে তোদের কি যায় আসে? মা, তুমি মাঝে মাঝে বড় অবুঝের মতো কথা বলো। টিভিতে দেখছো, পেপারে পড়ছো, ছানি কাটা দেখে কতজনের চোখ নষ্ট হয়ে যাচ্ছে।
শেষে ছুটতে হচ্ছে হয় শঙ্কর নেত্রালয় নাহলে বেলা। মা তুমি বুঝতে পারছো না, এখন তুমি যেটুকু দেখতে পাচ্ছ তাতে তোমার বাকি জীবনটা হেসে খেলে দিব্যি চলে যাবে, কিন্তু ছানি কাটাতে গিয়ে যদি চোখ দুটো তোমার নষ্ট হয়ে যায়। গেলে যাবে, তবু তুই আমার অপারেশনের ব্যবস্থা কর। আমার টাকায় আমার অপারেশন কর, তোদের আপত্তি কেন? তোমার টাকা? হ্যাঁ, তোমার বাবার পেনশনের টাকা। ওই টাকায় অপারেশন হবে? দিয়া, ছোট মামা এসেছে। আয় আয় শঙ্কর, আয়, বস বস বাবা। এ শঙ্কর, তুই এসে ভালোই হয়েছে। মার চোখের অপারেশনের ব্যাপারে কথা হচ্ছিল আর কি। আচ্ছা দাদা, তুই আমার নামে মনকে এই জলজন্ত মিথ্যে কথাটা বলতে গেলি কেন? মিথ্যে কথা? কি রে মা, কি বলেছে তোকে? তুমি যে বললে ছোট মামা দিয়ার অপারেশন করিয়ে দেবে। ও হ্যাঁ, মানে ওই আর কি। মম, তুমি ভেতরে যাও, বড়দের কথা মাঝে দিও না। দেখ শঙ্কর, মা একা আমার না, দায়িত্ব কিন্তু তোরও আছে। জানি, তবে দায়িত্বটা কিন্তু তোর বেশি। কেন, আমি বড় বড়? না, যেহেতু মার পেনশনের টাকাটা প্রতি মাসে তুই নিস, সেটা তো আমার মার পেছনেই খরচ করি। 1,500 টাকা মার পেছনে প্রতি মাসে খরচ হয়। মা তো দুবেলায় নিরামিষ খায়। মার উপর যখন তোর এতই দরদ জানা, দুদিন তোর কাছে নিয়ে গিয়ে মাকে রাখ। সে মা রাজি থাকলে আমাদের তাতে কোনো আপত্তি নেই, কিন্তু তাহলে কিন্তু প্রতি মাসে পেনশনের টাকাটা তোর হাতছাড়া হবে। কি জায়গা বলছিস? মম বড় হয়েছে, পাশের ঘর থেকে ও যদি এসব শোনে। ও, তোরা এসব আলোচনা বন্ধ কর, আমার আর ভালো লাগছে না। না না, তোমার অপারেশনের ব্যাপারে শঙ্কর আমার যাতা বলবে আর আমি দিনের পর দিনটা শুনে যাবো, তা হয় না। শোন শঙ্কর, মার অপারেশনের দায়িত্ব তুই নে। তোর ওখানে গিয়ে সব ব্যবস্থা কর, খরচ খরচা আমি দেবো সব। তুই তো খরচ করি মার টাকা দিবি, বৌদির পারমিশন ছাড়া নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে 1 টাকাটা আমি তুলতে পারবি না। তাহলে তাহলে আমার দায়িত্বটা বেশি নেবো বলো না? তুই কিন্তু ভীষণ বেলাইনে কথা বলছিস। প্লিজ হোল্ড ইওর টাং। কথাটা তোর বউকে দিয়ে বলবি। বৌদি যদি ঠিক টাইমে তার টানটাকে হোল্ড করতো না, তাহলে আমাকে আর তুষারকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হতো। কি বলি তুই? আমার বউ তোদের? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছে। তোরা বৌদির জন্য ওই মার ছানিয়ে অপারেশন এখনো হয়নি। অপারেশনের কথা উঠলেই তোকে মারা আমাকে ভয় দেখাস। অপারেশন করলে নাকি চোখ অন্ধ হয়ে যাবে, অথচ তোর শ্বশুর চোখে বিদেশি লেন্স লাগিয়ে তো ভালোই ঘুরে বেড়াচ্ছে। সেই বেলায় তুই শেষ পর্যন্ত আমার শ্বশুরকে অপমান করলি, সুযোগ পেলে আমার বউকেও যাতা বলছিস। আমি কিন্তু তোকে কি কি করবি, কি করবি? গায়ে তুলবি? যা যা যা, আগে বইয়ের থেকে পারমিশনটা নিয়ে যা। তুই কি ভেবেছিস কি যা খুশি তাই করবি আর আমি মুখ বুঝে সহ্য করবো? 100 বার করবি, 1000 বার করবি। না, করবো না। হ্যাঁ করবি। ওরে ওরে দোয়াই তোদের, ওরে তোরা এবার থাম থাম, তোরা কি শুরু করলি বলতো? দোয়াই তোদের, তোরা এবার থাম। আমার দরকার নেই, আমার চোখের অপারেশনের দরকার নেই। উফ উফ, দয়া করে তোরা এবার একটু চুপ কর। ওই কচি মেয়েটা দুদিনের জন্য মামা বাড়িতে এসেছে। তোদের এই চেহারা ওই মেয়েটাকে আর দেখাস না, দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা। তোরা আমার চোখের সামনে থেকে দুজনেই দূর হয়ে যা। আমাকে একটু একা থাকতে দে, আমাকে একটু একা থাকতে দে। কেঁদো না দিয়া, কেঁদো না তুমি। মামারা তোমার অপারেশনের টাকা না দিলেও অপারেশন কিন্তু হবে। কে দেবে টাকা? তোর মা বাবা? না দিয়া, আমি দেবো। তুই আমায় টাকা দিবি? পাবি কোথায় এত টাকা? প্রতিবার জন্মদিনে আমি অনেক টাকা পাই। বছর 4 ধরে টাকা জমাচ্ছি, অনেক টাকা জমেছে আমার। সেই টাকায় তোমার অপারেশন হবে না দিয়া। হ্যাঁ, অপারেশন? সোনা রে, এ তুই কি কথা শোনালি আমায়? আয় আয় আয়, আমার বুকের কাছে আয় সোনা। আমার যে সব জ্বালা জুড়িয়ে গেল। আয় সোনা, তোর মতো মন আর সাহস যদি সবার থাকে, আয় সোনা আয়, আমার বুকের কাছে আয় আয়।
মহারাজা তোমার সেলাম 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 মোরা বাংলাদেশের থেকে এলাম মোরা বাংলাদেশের থেকে এলাম মোরা সাধা সিধা মাটির মানুষ দেশে দেশে যায় মোরা সাধা সিধা মাটির মানুষ দেশে দেশে যায় মোদের নিজের ভাষা ভিন্ন আর ভাষা জানা নাই মোদের নিজের ভাষা ভিন্ন আর ভাষা জানা নাই মহারাজা রাজা মশাই তবে জানা আছে ভাষা অন্য তোমারে শোনায় জন্য এসেছি তাহারি জন্য রাজা তবে জানা আছে ভাষা অন্য তোমারে শোনায় জন্য এসেছি তাহারি জন্য রাজা মহারাজ মোরা সেই ভাষাতেই করি গান মোরা সেই ভাষাতেই করি গান রাজা শোনো ভরে মন প্রাণ মোরা সেই ভাষাতেই করি গান সে যে সুরেরই ভাষা ছন্দেরই ভাষা তালেরই ভাষা আনন্দেরই ভাষা সুরেরই ভাষা ছন্দেরই ভাষা তালেরই ভাষা আনন্দেরই ভাষা ভাষা এমন কথা বলে বোঝে রে সকলে এমন কথা বলে বোঝে রে সকলে উঁচা নিচা ছোট বড় সমান রাজা উঁচা নিচা ছোট বড় সমান মোরা এই ভাষাতেই করি গান মোরা এই ভাষাতেই করি গান করি গান মহারাজা এবার একটা যে শ্রুতি নাটকটা হবে এবার এটা হচ্ছে উর্মিমালা বসুর লেখা গিরিবালার গল্প একজন স্বাধীনতা সংগ্রামী তাকে নিয়েই এই শ্রুতি নাটকটা মানে স্বাধীনতা সংগ্রামীর একজন স্ত্রী তার পরবর্তী জীবনের গল্প। বেশ, সন্ধ্যা হইয়া এল বৌমা ধূপ দিয়া গেল না না ধূপ না ধূপের সুইচ ধোয়া নাই ইলেকট্রিকের যে লাল আগুনটুকু আছে আর হালকা গন্ধ শঙ্খ বাজাইতে পারে না ফুসফুসে জল জমার পর দিয়া শঙ্খ বাজাইতে নিষেধ বলে মা জল খাবার দিয়েছে টেবিলে খাইয়া লন চাউমিন ঠান্ডা হইয়া গেলে জিভে জড়াইবে। হ্যাঁ যাই কি আর করুন কিছুই খাই না দুধ আছে মাত্র 1 প্যাকেট চা উঠতেই সব শেষ কোষের পোড়া তো বাকি দুধ দিয়ে যে খাবারটা তার নামও জানি না
মাদার ডেয়ারি কতকাল রুটি মুড়ি খাই না। আয় না ঝুমা, একটু আড্ডা দিই। না রে, আমার আজ হবে না, দেরি করলে মা কেস দেবে। বস না। ও ঠাম্মা, একটু যাও না তোমার ঘরে। কেন? ও যে কইল আজ বসবে না, ওই ওই হাঁসের ঘরে আর একটু পরে যাই। হাসির পর কেন ঠাম্মা? হাঁসেরই তো ঘর, ওর পিছনেই তো ডোবা। তখন কলমি তুলতাম, হাঁসগুলাকে ডাকতাম, আয় আয় সই সই, আয় আয় সই সই। আসি রে বৌমা। ঠাম্মা, আজ তোমার 144 ধারা, কারফিউ কিছু হলো না। তুমি এখানেই বসো, টিভি দেখো, আমি আসছি। বাই বৌমা। গিরিবালা সরকার বলে কেউ থাকেন? ঠাম্মা, তোমাকে আবার কার দরকার পড়লো? দেখি তো কে। আগে এখানে গিরিবালা সরকার নামে কেউ থাকেন? ওই স্বাধীনতা সংগ্রামী? হ্যাঁ, আপনি ভেতরে আসুন। হ্যাঁ, আপনিই তো গিরিবালা থাক দেখান। থাক, পায়ে হাত দাও কেন? আচ্ছা, আপনার ওই তাম্রপত্রটা আছে? আছে তো, আম্রপত্র তো গাছে আছে, পায়ে দাও। মা আপনি চুপ করে। তাম্রপত্র কিছুই নাই। স্বাধীনতা সংগ্রামী পেনশনটুকুও পান না। পান না? কেন পান না? কাগজপত্র মানে জেলটিকা সালাম ভাই বা কাগজ? না না, ওসব রাখে না। থাকলেও দেশে থাকার মধ্যে আছে কেবল রিফিউজি সার্টিফিকেট। এসব জিগান কেন? আপনি কি ফ্রিডম ফাইটার ইন্সপেক্টর? না, এই স্বাধীনতা 50 বছর চলছে, আপনারা জানেন তো? তাই বুঝি? হ্যাঁ, ওই জন্যই তো কাগজে একটা স্টোরি করবো, যেসব স্বাধীনতা সংগ্রামীরা এখন বেঁচে আছে ওই তাদের সবাইকে নিয়ে। আপনি কি করে জানলেন আমার ঠাকুমার কথা? এই পাড়ায় কেউ তো কিছু জানেন না। আমি এই বইটা থেকে পেয়েছি, দেখুন দেখুন। স্মৃতি কথা? হ্যাঁ, খুলুন, এই বইটার 7 নম্বর পাতার ছবিটা দেখুন। হ্যাঁ, গান্ধীজি। ওমা, খালি গায়ে, পেছনে 3 জন মহিলা। ছবির তলাটায় দেখুন, তলায় সব লেখা আছে। নোয়াখালীর রামগঞ্জের গান্ধীজির সঙ্গে বীণা দেবী, গিরিবালা সরকার আর লেখিকা। দেখি একদম বসানো রিফিউজি সার্টিফিকেটের ছবি। এক মিনিট। ঠাকুমা, গান্ধীজিকে বাতাস করছে হাত পাখা দিয়ে। ও মা, দেখো দেখো, এটা আমি কলেজে নিয়ে যাব, সব বাইকে দেখাবো। ও ঠাকুমা, দেখো দেখো, চিনতে পারছো? ওমা, কোথায় কোথায় পাইলি রে তোরা এই ফটো? এই তো বিলাদি, আর আর এই তো কুঞ্জরানি। আর এটা কে ঠাকুমা? তখন ঠাকুমা, এটা তো আপনার কুঞ্জরানী ভৌমিককে মনে আছে? আমি তার নাতি হই। হাসা হাসা না? ঠাকুমা বলছে সত্যি সত্যি নাকি? আসলে ব্যাপক আবেগে পিওর নোয়াখালী বেরিয়ে আসছে। হ্যাঁ ঠাকুমা, সত্যি। কুঞ্জ ও আছে কই? তিনি এখন ওপরে। ঈশ্বর, বাবাকে রে নেয়, আমার নেয় না। কুঞ্জ ভান্ডি কবে গেছে? বছর 2 হলো। কুঞ্জ দেশে ছিল, দেশভাগের পর এইদিকে আসে নাই। না না না, এসছিল, ওই 64-তে চলে এসেছিল। থাকো কই তাইলে? আমরা এখন থাকি নিউ ব্যারাকপুর, শকুন্তলায়। তোমরা তোমরা তাহলে এতক্ষণ শুনতলায়? কুঞ্জ ভান্ডিও? হ্যাঁ। হায় রে পোড়া কপাল, ইহান ঠিকা গেল গিয়া। কিন্তু আমার মনে দেখা হতো না, তুমি আগে আইতে পারলে না? আগে তো জানতাম না ঠাকুমা। আমি জানলা কেমনে? এই যে এই বইটা, এতে অনেকের কথা লেখা আছে জানেন তো? সরোজ নলিনী, আশালতা সেন, সুলীলা মিত্র, ওই কিরণবালা রুদ্র, রাজিয়া খাতুন, আর এই আপনার লেখা গিরিবালা সরকার। এই দেখুন না সূচিপত্র। কি লিখেছে একটু পড়ি। মনে পড়ে 1934 সালে 12ই জানুয়ারি, মাস্টারদার তারকদার ফাঁসি। সেদিন আকাশে সূর্যদেবের দেখা নেই, টিপটিপ বৃষ্টি, বিশ্ব চরাচর যেন শোকাকুল। আমি সেদিন মাসদিয়া গ্রামে ভুবন সরকারের বাড়িতে ব্যর্থ চট্টগ্রাম বিপ্লবের পড়ে থাকা বন্দুক দুটি ভুবনদাকে দিতে গেছি। দ্বীপ্রহরে তার বাসায় পৌঁছিলাম। বৌদি সেদিন অরন্ধন পালন করিয়েছিল। বৌদির বয়স আমার যে কমই হইল। নাম গিরিবালা। কোলে একটি দুয়ারাই বছরের সুন্দর শিশু।
গিরিবালা চোখের জলে মুখ ভাষায় বলবে, বৃন্দি, তুমি অতিথি, ঘরে সিরামুড়ি আছে, খাও। আজ মাস্টারদার ফাঁসি, রান্ধুন না, সিলেটে আসবেন না। রাত্রে গিরিবালার সহিত একত্র শয়ন করিলাম। হাই, আমি কেন তাহাকে সেই রাত্রে স্বামী সহ শুইতে বলিলাম না। পরদিন প্রভাতে আমি কুমিল্লার দিকে ও ভুবনদা ঢাকার দিকে চলিয়া গেলেন। নারায়ণগঞ্জে একটি পিস্তল পরিকল্পনা মাফিক হস্তান্তর করিবার পর চাঁদ খোলা স্টিমার ঘাটে ভুবনদা ধরা পড়িয়া গেলেন। সঙ্গে সঙ্গে পিস্তলটি নিজের মাথায় ঠেকাইয়া গুলি করিলেন। সেই দিনটি ছিল 15ই জানুয়ারি। আমি গিরিবালার সহিত দেখা করিতে পারি না, কেবল মনে হইত তার এই বৈভত্যের জন্য আমিই দায়ী। ভুবনদা ধরা পড়িলে আমার কথাও জানাজানি হইত। তারপর কুঞ্জ বৃন্দির সঙ্গে আমার পুনরায় দেখা হইল 1935 সালে। তখন তোর বাবা হয়েছে। তিনি যাইবার কালে আমি তো অন্তঃসত্ত্বা ছিলাম। কুঞ্জ বৃন্দি তোর বাবার নাম রাখছে স্বদেশ, বড়টার নাম মনোরঞ্জন, আর কলেজটা স্বদেশ রঞ্জন। এই বিষয়ে আমার ঠাকুরমা এর থেকে আর বেশি কিছু লেখেননি, তবে অন্য একটি বিষয়ের কথা লেখা আছে। কিন্তু কি বিষয়? আপনার লেখা কবিতাটি দেশের ডাক পত্রিকায় ছাপা হয়েছিল, সেই বিষয়ে। সে কি? কবিতাটা আছে এই বইতে? আছে তো, তুমি পড়ে শোনো। নাম দিচ্ছি স্বাধীনতার স্বপ্ন। বিপ্লবী পত্নী আমি সাধারণ নারী, বড় ছেলে হাটে মোর ছোট হামাগুড়ি। দহি তারা পিতৃহীন পিতা লোকান্তরে, দারিদ্র সর্বসম বাস করে ঘরে। তথাপি স্বপ্ন দেখি ফিরিতেছে দিন, আমাদের জন্মভূমি হয়েছে স্বাধীন। ছোট পুত্রের নাম আমি রাখিল স্বদেশ, সে যেন ভালোবাসি তার পূর্ণ দেশ। মাঝে মাঝে স্বামী মোর স্বপ্নে দেন দেখা, দৃঢ় হস্তে ধরিয়াছি স্বাধীন পতাকা। আর লেখেনি ঠাকুমা? লিখি মনে মনে, কাউকে বলি না। ছাপা হয়েছিল সেগুলো কোনো দিকে? 8/30 সরজলিনী নারী মঙ্গল সমিতির পত্রিকায়। আমাদের চিন্তা নাই রে আর, সুভাষ বসু হইল কর্ণধার। জেল খাটার কথা নাই বইতেতে, উনি যে জেল খাটছিলেন একবার। ছোট করে এক জায়গায় লেখা আছে। এই তো প্রমাণ। এই প্রমাণ দেখাইয়া পেনশন পাওয়া যায় না। এই বইটা আমাদের দিয়া যান না। বইটা মানে এর একটা কপি আছে, আসলে 68 সালে ছাপা হয়েছে তো, আর নেই। তাহলে বন্ধু জেরক্স জানে, আমার শাশুড়ি পেনশন পান না। কত এলে বেলে লোক একদিনও জেল না খাইতে পাইতেছে। কতদিন জেল খেটেছিলেন আপনি? বেশি না 3 মাস। তারপরে ঘরদা উকিল সারাইয়া লইয়া আসে। একটু চা খান, যাই চা আনি। হ্যাঁ গা বাসা, নাম কি তোমার? আমার নাম অনির্বাণ। আমি যে এখানে থাকি জানলা কেমনে? আপনার ভবদাদার কাছে, ওই ভবতোষ গুহরা, তার নাতি আমার বন্ধু। ভবদাদা এই কলোনির সেক্রেটারি ছিলেন। কলোনির স্বাধীনতা উৎসবে আমাদের দিকে ফ্ল্যাগ উঠাবেন। সে কি লজ্জা, কি লজ্জা। শোনো না বাবা, তোমরা একদিন কথা কই, আমার পেনশনের জন্য একটু চেষ্টা করো। হয়েছে আমার বড় কয়েকজন গো, বড় পরাধীন আমি, বড় পরাধীন। সাউলিন ধরে কি কইতাছিলেন না? এই যে ছবিটা গান্ধীজির সঙ্গে, এইটা নেবেন, এইটাই তো আসল। ছবি আর নেই, কালকে জেরক্স নিয়ে আসি। এই একটা ছবি চাই, ঠাকুমার তুলতে হবে। নিবা ফটো নিবা? ছবি নিবাই, তবে আমার বড় কোলাটার সঙ্গে নাও। আচ্ছা ঠিক আছে, উনি কোথায় এখন? মানে শহীদ হয়েছে, শহীদ। তবে ছবি মানে শহীদ যেটা আছে কতদিন দেখি নাই। সেখানে যাবো? চলো না জানু, ওর লগে একসঙ্গে। সেটা ঠিক আছে, কিন্তু সে তো অনেক দূর। পারুন বাবা, পারুন। আচ্ছা, উনি শহীদ হলো কি করে? সে অনেক আগের কথা, অনেক কথা। তোমরা কও স্বাধীনতার 50 বছর,
আর আমি কই দেশ ভাগের 50 বছর। আমরা সইলে আইলাম, আমার ভাসুর ঠাকুরা এলেন, আইলো আমাকে মাছদিয়া গ্রামের 32 পরিবার এক লগে জীবনের প্রথম বার কলকাতা। তারপর জবরদখল, লাঠালাঠি, মারামারি, জমি মালিকদের গুন্ড বাহিনীর লাঠির গায়ে আমার মনোরঞ্জন মরল। সেখানে শহীদ বেরিয়ে আসে একটা আমার নিয়ে চলো। আচ্ছা আচ্ছা, আপনি কেন যেতে চাইছেন ওখানে? আমার মনের মধ্যে এখন বাসনা ফুল ফুটে আছে। আমার বড় বললে শহীদ বেদির সামনে খাড়াই আছি। সেই একখান ছবি আমার ঘরে থাক, ওরা তো জানবে না কিছু। মানে লেখা আছে, উদ্বাস্তুদের বাসার লড়াইয়ে বালক শহীদ মনোরঞ্জন সরকার স্মরণে। ভাবছেন ঠাকুমা রিক্সা করে যেতে কোনো কষ্ট হচ্ছে না তো? না না, তোমার একটা কথা কই। হ্যাঁ, তোমার ঠাকুমা যা লেখছে পুরোপুরি লেখে নাই, সত্য লেখে নাই সব। আমার ঘরে আত্মগোপন করে নাই খুঁজে, আমি ওরে ডাকছিলাম। আমার লাইগাই সে ধরা পড়ছিল। মানে আমি তো ধরা পড়ি নাই, দারোগা আমার ইজ্জতের বিনিময়ে আমার মুক্তি দিয়েছিল। ইজ্জতের বিনিময়? তখন আমার ভরা 31 বছর বয়স, স্বামী হারা। দারোগা আমার ধরাই দেয় নাই, বন্ধ করিয়া আমার ইজ্জত উঠছিল। কি ভয়ঙ্কর! আমার সেই না হওয়া বাচ্চাটারই খেলা করতে আইছিল আমারই অনুরোধে। ইতিহাসে সব কথা লেখা থাকে না ভাই, অনেক কথা থাকে যা একদিন লোক রাস্তায় যায় কেউ জানে না, কেউ না, আমার নাতি নাতনিও জানে না। ওই জন্যই তো লিখব, সেই জন্যই আপনাকে খুঁজে বের করেছি। ইতিহাস তো আপনি, এই আপনারাই। আমরা জানবো না আপনাদের কথা। এই ইতিহাস শহীদের পেনশনের প্রমাণ দিবা ভাই, কেউ কইবে না তো? আপনার দেশ কোনখানে? কেউ কইবে না তো আপনার দেশ কোনখানে? পথে এবার নামো সাথী, পথেই হবে পথে না। পথে এবার নামো সাথী, পথেই হবে পথে না। জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা। হবে জানা, হবে জানা। পথে এবার নামো সাথী, পথেই হবে পথে না। অনেক তো দিন গেল বৃথায় সংশয়ে, এসো এবার দ্বিধা বাধা পার হয়ে এসে যায় হেগে। তখন তো আর শোষণ বাঁধন মানব না, সবার দেশ সবার ছাড়া তো জানবো না। তখন তো আর শোষণ বাঁধন মানব না, সবার দেশ সবার ছাড়া তো জানবো না। পরোয়া নেই আকাশ বাতাস, হবে আসার পরোয়ানা, কিসের মানা। হবে চেনা, হবে জানা। পথে এবার নামো সাথী, পথেই হবে পথ চেনা। জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা। হবে চেনা, হবে জানা। পথে এবার নামো সাথী, নামো। আমরা কেন শুধুমাত্র ওই কতগুলো গুটি কয়েক গানের মধ্যে সীমাবদ্ধ থাকবো? এমন গান যে গানে আমার ভাষা এমনি নিজে থেকে গানটার মধ্যেই উদযাপন গানের হচ্ছে, ভাষাটার উদযাপন হচ্ছে যে গানের মধ্যে, সেরকম যে কোনো গানই, যেমন পদাবলীর গান বা বাঙালিরা বা বাংলা বিভিন্ন গানে শ্রীকৃষ্ণ রাধার প্রেম বা অভিষেক খুব সুন্দর করে দেখানো হয়েছে। শ্রীকৃষ্ণ আর রাধার প্রেম সেটা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবেই দেখানো হয়, কিন্তু বাংলায় কিন্তু রাধার কৃষ্ণের প্রেমের যে অভিব্যক্তি সেটা অনেক আলাদা।
তো আমি একদম ছোট্ট একটা গান, গানটা যথেষ্টই ভাইরাল, রিসেন্টলি অনেক মানুষ এটা পারফরমেন্স করেছেন, আমি সেটাই চুজ করেছি, আমি সেটাতেই করার চেষ্টা করছি একটা পারফরমেন্স, সেটা আমি আজকে দুপুরবেলায় ভেবেছি, তো সেটাই করছি। জানি দেখো দেখো কারাই আঁখি ধারে ওই ইঙ্গিত অঙ্গুলি চম্পক সমকরি চলতে দাঁড়িয়ে আমি ধরো আমায় সই দেখো দেখো কারাই আঁখি ধারে ওই দেখো দেখো কারাই আঁখি ধারে ওই ইঙ্গিত অঙ্গুলি চম্পক সমকরি চলতে দাঁড়িয়ে আমি ধরো আমায় সই দেখো দেখো কারাই আঁখি ধারে রাধা বলে মুরারি তরঙ্গিনী উঠাই উঠে না ধীরে ধীরে কি মধুর রোলে জানিনি কামিনী সঙ্গীতি কাননে চলে ঘর হতে বলে দিয়া প্রাণ মুখরোলে আমল মুরারি হরির রাধারো মারে বসুধায় ওই রসময় দেখো দেখো কারাই আঁখি ধারে ওই দেখো দেখো কারাই আঁখি ধারে ওই ইঙ্গিত অঙ্গুলি চম্পক সমকরি চলতে দাঁড়িয়ে আমি ধরো আমায় সই দেখো দেখো কারাই আঁখি ধারে আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজকে আমাদের যে অনুষ্ঠানটি ছিল সেটি দলঘরে ছিল। আগামীকাল এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দ্বিতীয় দিন আমরা রক্তদান শিবির প্রথমবার ইচ্ছাপুর টিমের পক্ষ থেকে আয়োজিত করছি এবং সেটা হচ্ছে নোয়াপাড়া সূর্য শিখা ক্লাব, যেটা শ্যামনগর স্টেশনে নেমে টোটো ধরে ডিরেক্টলি গারুলিয়া পোস্ট অফিস বললে পরে একদম তাদের সামনে নেওয়া হবে, সেখানেই অনুষ্ঠানটি হচ্ছে। আপনারা যারা যারা রক্ত দিতে ইচ্ছুক কালকে সকালবেলা 9:30টার মধ্যে লোকেশনে পৌঁছে যাবেন এবং আমাদের এই রক্তদান উৎসবকে সাফল্যমণ্ডিত করবেন। বাকিরা বলুন। দেখা হচ্ছে কাল। সকাল